ঈদের নামাজ পাঠ শুরু হয়ে গেছে এবং সঙ্গে শুভেচ্ছা বিনিময়। আপনারা জানেন যে প্রত্যেকবারই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রেড রোডে গিয়ে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন, আজও করলেন। তবে ভোটের আগে কার্যত এই ঈদের যে অনুষ্ঠান মঞ্চ, সেখান থেকেও কার্যত কেন্দ্রকে নিশানা করতে ভুললেন না। চাচা ছোলা ভাষায় যেভাবে আক্রমণ করলেন, তেমনি বিজেপিকে একটা ভোট নয়, এই বার্তাও দিয়ে দিলেন তিনি আজকে ঈদের অনুষ্ঠান থেকে। আমরা কথা বলবো, সরাসরি চলে যাব, আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি সুচারু মিত্র নিউজ রুমে। সুচারু, ঈদের অনুষ্ঠান ছিল, শুভেচ্ছা বিনিময়ের অনুষ্ঠান, প্রত্যেক বছরই তিনি যান, এবারও গেলেন, কিন্তু এই মঞ্চকেও একটু অন্যভাবে ব্যবহার করলেন। গুরুত্বপূর্ণভাবে ঠিক কি কি বার্তা দিলেন? দেখো, ঘড়িতে তখন ঠিক সকাল 9:05 মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছে গেলেন রেড রোডে এবং সেখানে তার সঙ্গে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে যখন মাইক্রোফোনটা ধরালেন জাভেদ খান, তিনি প্রথমেই ঈদের শুভেচ্ছা দিলেন প্রত্যেকবারের মতো এবং তিনি বললেন যতদিন তিনি বাঁচবেন ঈদের নামাজ তিনি মিস করবেন না। আজকে তার উত্তরবঙ্গ যাওয়ার রয়েছে, কিন্তু তিনি এসেছেন এই বিশেষ দিনে উপস্থিত থাকবার জন্য। সকলকে পবিত্র ঈদের শুভেচ্ছা দিয়েই যে ভাষণ তিনি দিলেন, যে বক্তব্য তিনি রাখলেন মুসলিম ধর্মাবলম্বী সম্প্রদায়ের মানুষের কাছে, সেখানে এর মধ্যে কথা বা একেবারে বোদা বাংলায় যেটাকে বলা যায় নির্বাচনমুখী ভাষণ। এবং তিনি এটাও বলে দিলেন যে সামনে নির্বাচন, অর্থাৎ নির্বাচনের প্রেক্ষাপটে এই পবিত্র ঈদ, ফলে এই প্ল্যাটফর্মটাকে ব্যবহার করলেন মমতা বন্দ্যোপাধ্যায়, এমনটাই কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন। এবং এই মঞ্চ থেকে দাঁড়িয়ে প্রথমেই মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, এই জুমলাবাজি এবং বিভাজনের সরকারকে হাটাও। ওরা এবার বলেছে 400 পার, কিন্তু আগে আমরা বলবো 200 তো পার করে দেখা। কার্যত প্রথম চ্যালেঞ্জ এটা ছুড়ে দিলেন। তারপরেই তিনি বললেন যে এই রেড রোডের মাটিতে দাঁড়িয়ে তিনি একটা শপথ নেওয়ার জন্য বলছেন। পবিত্র ঈদ হয় তখনই 30টা রমজান মাসের মাথায়, ফলে তিনি বললেন শপথ নিতে হবে একটা ভোটও যেন বিজেপিতে না যায়, ভারতীয় জনতা পার্টিতে না যায়। কার্যত বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার এই বার্তা শুনে সেখানে রেড রোডে উপস্থিত হওয়া মানুষজন হাততালি দিলেন, করতালি দিলেন কার্যত। তারপরেই তিনি অ্যাটাক করলেন যে কোনো ভয় নেই, আমি যতদিন আছি, পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের সরকার যতদিন আছে, এনআরসি হবে না। কার্যত এই ইস্যুতে বিঁধলেন কেন্দ্রকে, এক হাত নিলেন তিনি কেন্দ্রীয় সরকারকে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের এটা ছিল 3 নাম্বার হিট। 4 নাম্বার হিটে তিনি বললেন যে বিরোধী শক্তিকে দমিয়ে রাখার চেষ্টা করা হচ্ছে এবং তিনি যে জীবন সংগ্রাম করে উঠে মুখ্যমন্ত্রী হয়েছেন, যে লড়াই করে উঠে মুখ্যমন্ত্রী হয়েছেন, তিনি মানুষের মুখ্যমন্ত্রী। বিরোধী শক্তিকে এইভাবে চেপে রাখা যাবে না এবং বিরোধী শক্তিকে চেপে রাখার জন্য ভয়ের পরিবেশ তৈরি করা হচ্ছে এবং ভয় দেখিয়ে অন্যান্য রাজ্যের মুখ্যমন্ত্রী বা যারা বিজেপি বিরোধী দল তাদেরকে জেলের গড়াতে কাটাতে হচ্ছে। তিনি বলেছেন যে আমি দেখব মোদী সরকারের কত বড় জেল আছে, তিনি জেলের সংখ্যা আরও বাড়ান, কিন্তু কোনোভাবেই ভয়ে পিছিয়ে আসার মতো সরকার বা তিনি বা তার দল নয়। কার্যত সরাসরি ওপেন চ্যালেঞ্জ ছুড়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি সরকারকে এবং তিনি বললেন এই বারে বারে ইডি সিবিআই ভয় দেখিয়ে এবং লেলিয়ে দিয়ে জেলখানায় ভরা কার্যতটা বন্ধ করতে হবে। সবার আগে এই কথাগুলো বলবার পর পঞ্চম হিটে তিনি চলে গেলেন। সেই পঞ্চম হিটে তিনি বললেন যে গোটা দেশে যা হয় হবে, ইন্ডিয়া জোটের আগামী দিনে কর্মসূচি কি হবে সেটা আমরা দেখে নেব, কিন্তু এই রাজ্যে তৃণমূল কংগ্রেসের সরকারের হাত তথা তৃণমূলের সাংসদ যাতে বেশি হয় সেই জায়গাটা দেখতে হবে এবং যত বেশি সংখ্যক মানুষকে ভোটদান প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে হবে, তৃণমূল কংগ্রেসকে জেতাতে হবে। এবং এখানে এসে অনেক কথা ওরা বলে গেছিল। গতবারে 2021 সালে বিধানসভা নির্বাচনে অমিত শাহকে বলতে দেখা গিয়েছিল ইসবার 200 পার, সেটাকে কটাক্ষ করলেন তিনি। সেই বক্তব্যটাকে কোট করলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তিনি বললেন যে 200 পার বলেছিল, 70 থেকে 77-এ আটকে গিয়েছিল। এবার ওরা বলেছে 35 থেকে 42 আসন, আপনারা ঠিক করে দেবেন ওদেরকে কিভাবে আটকাবেন। ফলে একেবারে এই বার্তা মমতা বন্দ্যোপাধ্যায় দিলেন এবং সেই সঙ্গে হিন্দিতে কিছু শায়েরি তিনি ব্যক্ত করলেন যে লড়াই সংগ্রাম, লড়াই আন্দোলনের রাস্তায় থাকতে হবে। এই পবিত্র ঈদের দিন থেকেই শপথ নিতে হবে যে কিভাবে বিজেপির মতো সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে লড়াইকে একত্রিত করতে হবে, সংগঠিত করতে হবে। প্রায় 28 মিনিটের এই বক্তব্যে মুখ্যমন্ত্রী আগাগোড়া, শুধুমাত্র প্রথমের 1 মিনিট 2 মিনিট ছাড়া আগাগোড়াই কিন্তু তিনি
একেবারে নির্বাচনমুখী বক্তব্য রাখলেন এবং তার আক্রমণের নিশানায় ছিল অবশ্যই ভারতীয় জনতা পার্টি। আপাতত ধন্যবাদ সুচারু তোমাকে। সরাসরি ছিলাম নিউজ রুমে আমাদের প্রতিনিধি সুচারু মিত্রের সঙ্গে। সব মিলিয়ে আগাগোড়ায় বিজেপিকে তুলোধনা করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। শ্রমিক ভট্টাচার্য আমাদের সঙ্গে রয়েছেন, বিজেপি মুখপাত্র। শ্রমিক দাস, স্বাগত আর প্লাস নিউজে। ঈদের অনুষ্ঠানে প্রত্যেক বছরের মতো এবারও তৃণমূল সুপ্রিমো গেলেন। চাচা ছোলা ভাষায় ঈদের অনুষ্ঠান থেকে বিজেপিকে নিশানা করলেন, একটা ভোটও বিজেপিকে নয়। কিভাবে দেখছেন তার বক্তব্য? আসলে মুখ্যমন্ত্রী সংখ্যালঘুদের কাছে চান ভোট চাইছে। মুখ্যমন্ত্রীর রাজনীতি হচ্ছে ভোট ব্যাংকের রাজনীতি। আজকের দিন একটা ধর্মীয় অনুষ্ঠানের দিন, সংখ্যালঘুদের আবেগের দিন, শ্রদ্ধার দিন, তাদের উচ্ছ্বাসের দিন। সেই দিনে গিয়ে আজকে মুখ্যমন্ত্রী তাদের আবেগকে স্পর্শ করবার পরিবর্তে তাদের ভোটার বানিয়ে দিলেন। এটা সংখ্যালঘু সমাজের অপমান। তাদের মনে করতে হবে যে তারা কতদিন আর ভোটার হয়ে মুরগি হয়ে বেঁচে থাকবেন, কতদিন রাজনৈতিক দলের হাতে খেলনার পুতুল হয়ে থাকবেন, কতদিন তারা আরএসএস জুজুর ভয়ে তৃণমূল কংগ্রেসকে ভোট দেবেন। কি পেয়েছেন সংখ্যালঘুরা গত 9 বছরে? গত 1 বছরের রাজনৈতিক খুন দেখুন, 99% খুন হয়েছে সংখ্যালঘু, আর সংখ্যালঘুর খুন করছে সংখ্যালঘু। মরছে মুসলমান, মারছে মুসলমান। তারাই পরিস্থিতি তৈরি করেছে তৃণমূল কংগ্রেস। আর আজকে ধর্মীয় অনুষ্ঠানে গিয়ে তিনি তাদের শ্রদ্ধার পরিবর্তে, তাদের ধর্মীয় আবেগের পরিবর্তে তিনি সরাসরি তাদের ভোটার হিসেবে অ্যাড্রেস করে চলে এলেন। আরো অনেকগুলো কথা বলেছে শ্রমিকদা, আমি যতদিন আছি এনআরসি হতে দেব না, কেন্দ্রীয় এজেন্সি দিয়ে ভয় দেখিয়ে। উনি এই কথা বারবার বলেছেন, আমরা বহু প্রতিক্রিয়া দিয়েছি। ওনাকে এবার নতুন কিছু বলতে বলুন। উনি যখন নতুন কথা বলবেন আমরা তখনই প্রতিক্রিয়া দেবো। উনি চাইলেন কিংবা না চাইলেন তাতে এনআরসির কিছু এসে যাবে না। এটা ধর্মশালা নয়। যদি উনি ওনার সরকার অতিরিক্ত বিরোধিতা করে, সরকারটাকেই ডিটেনশনে পাঠিয়ে দেওয়া হবে। আর কেন্দ্রীয় এজেন্সি দিয়ে ভয় দেখানোর অভিযোগ আবারও করলেন। ও ঠোঙা হয়ে গেছে, ঠোঙা। চপ শিল্পের চপও খাওয়া হয়ে গেছে ওই ঠোঙায়, পুরনো অভিযোগ। ধন্যবাদ শ্রমিকদা। বিজেপি মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য ছিলেন আমাদের সঙ্গে। সবকিছু মিলিয়ে যে তার চাওয়া না চাওয়ার উপর কিছু নয়, আর ঈদের অনুষ্ঠানকে, শুভেচ্ছা বিনিময়ের এরকম একটি অনুষ্ঠানকেও তিনি রাজনৈতিক মঞ্চ হিসেবে ব্যবহার করলেন, যা তীব্র নিন্দা করলেন শ্রমিক ভট্টাচার্য।